কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। তো আগের ভিডিওতে আমরা বংশগতির বিভিন্ন ফ্যাক্টরগুলো আলোচনা করেছিলাম, ফিনোটাইপ, জিনোটাইপ, প্রকট, প্রচ্ছন্ন, তাই না? সমসংকর অর্থাৎ সংকরায়ন, জনিত্র, অপত্য, ঠিক আছে? তো এইবার আমরা অন্যদিকে চলে যাই যে মেন্ডেলের মেন্ডেল তো মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। মেন্ডেল মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন, তিনি সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রগুলো আবার তিনটে সূত্র রয়েছে: প্রকট প্রচ্ছন্নতার সূত্র, পৃথক ভবনের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, ঠিক আছে? তো আগে আমরা জানবো মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। মেন্ডেল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, ঠিক আছে? 7 জোড়া বিপরীত চরিত্র নিয়ে। তো সেইগুলো একটু আমরা দেখে নিই আবার প্রাথমিক অবস্থাতে। মেন্ডেলের নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। দেখো, বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বীজের আকার। তাহলে এগুলো হলো বৈশিষ্ট্য। আগে আমি লিখি বৈশিষ্ট্য, প্রকট আর প্রচ্ছন্ন, কারণ সবই বিপরীত ধর্মী। প্রকট গুণ আর প্রচ্ছন্ন গুণ। 1 নম্বর বীজের আকার, ঠিক আছে? তো বীজের আকারে প্রকট গুণ হলো গোল বা গোলাকার, আর প্রচ্ছন্ন হলো কুঞ্চিত, ঠিক আছে? গোল কুঞ্চিত। 2 নম্বর বীজের বর্ণ। বীজের বর্ণ হলো তোমার প্রকট হলো হলুদ আর প্রচ্ছন্ন হলো সবুজ। 3 নম্বর হলো ফলের আকার। প্রকট হলো পরিপুষ্ট আর প্রচ্ছন্ন হলো খাদযুক্ত। বোঝা গেল? পরিপুষ্ট আর খাদযুক্ত। 4 নম্বর ফলের বর্ণ। ফলের বর্ণ কি হবে? এটা হলুদ সবুজের উল্টো হয়, সবুজ আর হলুদ। তাহলে সবুজটা হলো প্রকট গুণ আর হলুদটা কি প্রচ্ছন্ন গুণ। 5 নম্বর কাণ্ডের দৈর্ঘ্য লম্বা আর একটা হলো বেটে, তার বিপরীত ক্যারেক্টার। লম্বা প্রকট আর বেটে প্রচ্ছন্ন। 6 নম্বর হলো ফুলের বর্ণ। বেগুনি আর একটা হলো কি সাদা। বেগুনি প্রকট আর সাদা প্রচ্ছন্ন। 7 নম্বর হলো কাণ্ডে ফুলের অবস্থান। কক্ষ বা কাক্ষিক আর শীর্ষে। কাক্ষিকটা হলো কি প্রকট আর শীর্ষে যেটা রয়েছে সেটা হলো প্রচ্ছন্ন। তাহলে এই বিপরীত ধর্মী 7 জোড়া ক্যারেক্টার নিয়ে কিন্তু মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার ফলাফল অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তাই না? বীজের আকার গোল কুঞ্চিত, গোলটা হলো প্রকট আর কুঞ্চিত প্রচ্ছন্ন। বীজের বর্ণ হলুদ সবুজ, হলুদটা প্রকট গুণ আর সবুজটা প্রচ্ছন্ন গুণ লেখা আছে। ফলের আকার পরিপুষ্ট, প্রকট আর খাদযুক্ত প্রচ্ছন্ন। ফলের বর্ণ প্রকট হলো সবুজ আর প্রচ্ছন্ন হলো হলুদ। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, যেখানে লম্বা হলো প্রকট আর বেটে হলো প্রচ্ছন্ন। ফুলের বর্ণ বেগুনি সাদা, বেগুনি প্রকট আর সাদা প্রচ্ছন্ন। কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক আর শীর্ষ, কাক্ষিকটা হলো প্রকট আর শীর্ষ হলো প্রচ্ছন্ন, ঠিক আছে? এইবার আমরা জানবো কেন মেন্ডেল সফলতা অর্জন করেছিলেন, মটর গাছ নিয়ে পরীক্ষা করে কেন সফলতা অর্জন করেছিলেন। তার কারণটা কি? তিনি মটর গাছ নিয়ে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার ফলাফল তিনি কয়েকটি জুলু অর্থাৎ কয়েকটি জেনারেশন পর্যন্ত তিনি পরীক্ষাটা করতে পেরেছিলেন, বুঝতে পারলে তো? ঠিক আছে। আর তিনি মটর গাছের যে বৈশিষ্ট্যগুলো নিয়েছিল সেই বৈশিষ্ট্যগুলো সর্বদাই বিশুদ্ধ ছিল, ফলে তাদের মধ্যে কোনো অন্য কোনো ক্যারেক্টার এসে মিশে যাওয়ার সম্ভাবনা ছিল না, বুঝতে পারলে তো? এই দুটো। আর আরেকটা কি, মেন্ডেল
মেন্ডেল সংকলনের পরীক্ষায় কেবলমাত্র একজোড়া বা দুইজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন। কেবলমাত্র একজোড়া বিপরীতধর্মী একজোড়া অথবা দুইজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন, তার জন্য তিনি পরীক্ষাতে সফলতা লাভ করেছিলেন। অর্থাৎ এক নম্বর বলবো, মেন্ডেল সংকলনের পরীক্ষায় কেবলমাত্র একজোড়া অথবা দুইজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন, সেই কারণে তিনি এই পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন। দু নম্বর, মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন সেগুলো সর্বদাই বিশুদ্ধ, ফলে তাদের মধ্যে কোনো অমিশ্রিত অর্থাৎ কোনো কী বলবো অবাঞ্ছিত ক্যারেক্টার এসে মিশে হওয়ার সম্ভাবনা থাকেনি। ঠিক আছে। আর মেন্ডেল যে সংকলন পরীক্ষার যে ফলাফল করেছিলেন সেটা কয়েকটা জেনারেশন পর্যন্ত তিনি করতে পেরেছিলেন। বুঝতে পারলে তো? এইটা হলো মেন্ডেলের সাফল্য লাভের কারণ। প্রশ্ন দেয় কেন মেন্ডেল সাফল্য লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন, এত গাছ থাকতে মেন্ডেল কেন মটর গাছ নিয়ে গবেষণা করলেন? অর্থাৎ তার পরীক্ষার বিষয়টাকে তিনি মটর গাছের উপর তারা জোর দিয়েছিলেন। অন্য গাছ থাকতে আম গাছ হতে পারতো, জাম গাছ হতে পারতো। তার কারণ কি? মটর গাছ অল্প জায়গায় খুব সহজে অল্প সময়ের মধ্যে ফলানো যায়। খুব সামান্য একটু জায়গাতে অল্প সময়ের মধ্যে খুব সহজে মটর গাছ ফলানো হয় এবং তার জন্য অতটা খরচ টরচ হয় না, তাই না? খুব অল্প সময়ের মধ্যে মটর গাছ নিয়ে কয়েকটা জেনারেশন পর্যন্ত পরীক্ষা করা যায়। 2 নম্বর পয়েন্ট, মটর ফুলগুলো উভলিঙ্গ, তাই না? সেই কারণে মটর ফুলের স্বপরাগযোগ ঘটানো যায়। আর মটর ফুল স্বপরাগী হওয়ার জন্য বাইরে থেকে আসা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মটর ফুলের মধ্যে মিশতে পারে না। বুঝতে পারলে? মটর ফুলগুলো উভলিঙ্গ, সেই কারণে উভলিঙ্গ ফুলগুলি কি স্বপরাগী ফুল, সেই কারণে মটর ফুলের স্বপরাগযোগ ঘটানো যায়। আর স্বপরাগযোগ ঘটানোর জন্য মটর ফুলে কিন্তু বাইরে থেকে আসা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হতে পারে না। এই কারণে কিন্তু মেন্ডেল তার পরীক্ষার জন্য কি করেছিলেন? মটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন। ঠিক আছে। এবার আমরা এক সংকর জননটা একটু পড়বো। মেন্ডেল এক সংকর জনন আর দ্বিসংকর জনন করেছিলেন। এক সংকর জননের পরীক্ষা করেছিলেন, তিনি ফলাফল বিশ্লেষণ করেছিলেন, এর থেকে তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন। ঠিক আছে, আমরা এটা একটু দেখে নেব। এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। এক সংকর জনন কাকে বলে? বলছে বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে অপত্য বংশে নতুন জীব সৃষ্টির ঘটনাকে আমরা কি বলছি? বা অপত্য বংশে নতুন জীব সৃষ্টির মাধ্যমে যে জনন ঘটানো হয়। আবার বলছি বিপরীতধর্মী একজোড়া। বিপরীতধর্মী বলতে লম্বা তার সাপেক্ষে বেটে, তাহলে এটা একটা দুটো মিলে একজোড়া হয়। তাহলে বিপরীতধর্মী একজোড়া, এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে। তাহলে বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে অপত্য বংশে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন তোমার জীব সৃষ্টির মাধ্যমে যে জনন ঘটানো হয় সেটাকে আমরা কি বলছি? মনোহাইব্রিড ক্রস, বা বাংলায় কি বলে? এক সংকর জনন। তো মেন্ডেল তার এক সংকর জননের পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা তোমাদেরকে করতে হবে। তো পরীক্ষাটা কি আসছে? প্রথমে আমাদের পরীক্ষা আসবে, তাই না? পরীক্ষার জন্য মেন্ডেল কি করেছে? একটি বিশুদ্ধ লম্বা যেটাকে বড়টি দ্বারা প্রকাশ করা হয়েছে, এর সঙ্গে বিশুদ্ধ বেটে যেটাকে ছোটটি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই না? এই লম্বাটাকে মেল হিসেবে ধরা হলো আর বেটেটাকে ফিমেল হিসেবে ধরা হলো। ঠিক আছে। তাহলে বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ বেটে মটর গাছ নির্বাচন করে। বিশুদ্ধ লম্বা গাছটাকে তোমার লম্বাটা এখানে কি? প্রকট গুণ, আর বেটেটা কি? প্রচ্ছন্ন গুণ। আর লম্বাটাকে মেল হিসেবে ধরা হলো আর বেটেটাকে ফিমেল হিসেবে ধরা হলো। বুঝতে পারলে তো? এবং এদের মধ্যে তিনি কি করেন? ইতর পরাগযোগ ঘটান। বুঝতে পারলে তো? অর্থাৎ সংকরায়ন ঘটান। সোজা বলে দিলাম যে এদের মধ্যে তিনি সংকরায়ন ঘটান। এর ফলে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 জনুতে যে উদ্ভিদগুলো উৎপন্ন হয় তারা সকলেই লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। সুতরাং এই থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে F1 জনুতে বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F1 জনুতে যে গুণটা প্রকাশ পায় সেটা কি গুণ? প্রকট গুণ। আর যে গুণটা প্রকাশ পায় না সেটা কি গুণ? প্রচ্ছন্ন গুণ। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে নিশ্চয়ই লম্বাটা এখানে কি? প্রকট গুণ, আর বেটেটা কি? প্রচ্ছন্ন গুণ। তাহলে প্রথম অপত্য জনুতে বা F1 জনুতে সব লম্বা গাছের সৃষ্টি হলো। সেটা কি ধরনের লম্বা? সংকর লম্বা। আমরা বললাম ফিল্ডারগতভাবে লম্বা আর জিনগতভাবে সংকর লম্বা, তাই না?
এই F1 জনের উদ্ভিদগুলির মধ্যে তিনি আবার কি করেছিলেন, স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। এর ফলে F1 F2 জনুতে যে উদ্ভিদগুলো উৎপন্ন হয়েছিল, F2 জনুতে যে উদ্ভিদগুলো উৎপন্ন হয়েছিল তাদের 3 ভাগই লম্বা আর 1 ভাগ বেটে, অর্থাৎ সেক্ষেত্রে উদ্ভিদগুলির ফিনোটাইপ অনুপাত দাঁড়ায় কি 3:1, আর জিনোটাইপ অনুপাত কী দাঁড়ায়, তাই না? ফিনোটাইপ অনুপাত কী দাঁড়াচ্ছে 3:1, 3 ভাগ লম্বা আর 1 ভাগ বেটে। কিন্তু যদি এই উদ্ভিদগুলির জিনের গঠনগত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে ওই 3 ভাগ লম্বা উদ্ভিদের মধ্যে 1 ভাগ হলো বিশুদ্ধ লম্বা আর 2 ভাগ হলো সংকর লম্বা, 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ সংকর লম্বা, আর বেটে উদ্ভিদগুলি সকলেই বিশুদ্ধ বেটে। সুতরাং এক্ষেত্রে বলা যায় উদ্ভিদগুলির জিনোটাইপ অনুপাত কী হচ্ছে 1:2:1। বোঝা গেল? এই হলো পরীক্ষা। আবার বলছি, মেন্ডেল তার এক সম্প্রসারণের পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ লম্বা একটি বিশুদ্ধ বেটে মটরগাছ নির্বাচন করেন। লম্বাটাকে মেল হিসেবে ভাবা হয় আর বেটেটাকে ফিমেল হিসেবে ভাবা হয়। এখানে লম্বা হলো প্রকট গুণ আর বেটে হলো প্রচ্ছন্ন গুণ। এদের মধ্যে তিনি সংকরায়ন করান বা ইতর পরাগযোগ ঘটান। এর ফলে F1 জনিত যে উদ্ভিদগুলি উৎপন্ন হয় তারা সকলেই লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন। এই F1 জনিত উদ্ভিদগুলির মধ্যে তিনি আবার স্বপরাগযোগ ঘটান। এর ফলে F2 জনিত যে উদ্ভিদগুলো পাওয়া যায় তাদের মধ্যে 3 ভাগ লম্বা উদ্ভিদ আর 1 ভাগ কি বেটে উদ্ভিদ, অর্থাৎ 75% লম্বা 25% বেটে। সুতরাং উদ্ভিদগুলির ফেনোটাইপ অনুপাত দ্বারা কি 3:1। কিন্তু উদ্ভিদগুলির জিনের গঠনগত বৈশিষ্ট্য যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যায় এই লম্বা গাছগুলির মধ্যে 1 ভাগ হলো বিশুদ্ধ লম্বা, 2 ভাগ হলো সংকর লম্বা, আর বেটে গাছগুলি সকলেই হলো বিশুদ্ধ বেটে। অর্থাৎ উদ্ভিদগুলির জিনোটাইপ অনুপাত কি দাঁড়াচ্ছে 1:2:1। তাহলে আমরা একটু পরীক্ষাটা দেখিয়ে দিই। দেখো বিশুদ্ধ লম্বা এটা কি প্রকট গুণ আর বিশুদ্ধ বেটে প্রচ্ছন্ন গুণ, তাই না? তাহলে এদের মধ্যে সংকরায়ন ঘটালাম, এটাকে মেল হিসেবে ধরেছি, এটাকে ফিমেল হিসেবে ধরেছি। তাহলে এখান থেকে প্রথমে গ্যামেট তৈরি হয়। এটা কি জন্য পি জন্য। আচ্ছা দেখো বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা এটা হলো বড়টি, এটা হলো প্রকট, আর বিশুদ্ধ বেটে ছোটটি এটা কি বললাম প্রচ্ছন্ন। বোঝা গেল? তাহলে এটা মেল, তার জন্য এই চিহ্ন দিলাম। এটা ফিমেল, এটা কি জন্য পি জন্য। এখান থেকে গ্যামেট ফর্ম করবে প্রথমে, তাহলে বড়টি, আবার গ্যামেট তৈরি হচ্ছে ছোটটি। তাহলে এটা গ্যামেট, ঠিক আছে? এদের মধ্যে এই দুটো কি শুক্রাণু আর এই দুটো কি ডিম্বাণু। তাহলে স্বাভাবিক আমরা কি জানি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। তাহলে এই শুক্রাণু এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো আর এই শুক্রাণু এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো। তাহলে বড়টির সঙ্গে ছোটটির মিলনে কি হয় বড়টি ছোটটি, আর এখানে কি হচ্ছে বড়টি ছোটটি। তাহলে এটা হলো কি F1 জনু। তাহলে আমরা বললাম যে F1 জনুতে সবই লম্বা উদ্ভিদের সৃষ্টি হয়, তাই না? এই যে F1 জনুতে কী ধরনের উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাহলে লম্বা। তাহলে এর থেকে বোঝা যায় লম্বাটি কি প্রকট গুণ আর বেটে প্রচ্ছন্ন গুণ। এদের মধ্যে আবার সংকরায়ন ঘটানো হবে, তাহলে আবার একবার গ্যামেট ফর্ম করবে বড়টি ছোটটি, তাই না? এগুলো হলো গ্যামেট, তাই না? এইবার নেক্সট যেটা করা হচ্ছে সেটা একটা ছকের আকারে দেখানো হয়েছে, সেটাকে আমরা কি বলি চেকার বোর্ড। বুঝতে পারলে তো? ঠিক আছে? প্যানিক বলে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন বা চেকার বোর্ড করেছিলেন, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটা চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করবো। দেখো এটাকে আমরা চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করব। দেখো বড়টি ছোটটি, এটা হলো মেল, মানে এইদিকে মেল আর এইদিকে হলো ফিমেল। তাই এটাকে এই দুটো দিয়ে গুণ, তারপর এটাকে এই দুটো দিয়ে গুণ। তো ওপরে রয়ে কি হচ্ছে, এটা কেটে দিয়ে গুণ করলে কি বড়টি হচ্ছে, এটা কেটে দিয়ে গুণ করলে কি বড়টি ছোটটি হচ্ছে, এটা কেটে দিয়ে গুণ করলে কি বড়টি ছোটটি হচ্ছে, এখানে এটা দিয়ে গুণ করলে কি ছোটটি হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এটা কি লম্বা, এটাও লম্বা, তাহলে 3 ভাগ লম্বা, তার মানে কি 75% লম্বা আর 1 ভাগ বেটে। তাহলে ফেনোটাইপ অনুপাত কী দাঁড়াচ্ছে 3:1। কিন্তু এই 3 ভাগ লম্বার মধ্যে দেখো 1 ভাগ বিশুদ্ধ লম্বা আর 2 ভাগ সংকর লম্বা, আর বেটে উদ্ভিদগুলো সকলেই বিশুদ্ধ বেটে। তাহলে এইবার এটা কি, এটা হলো F2 জনু, ঠিক আছে? আর এটা কি বললাম চেকার বোর্ড। তাহলে এবারে আমরা কিন্তু ফলাফল করছি, পরীক্ষার ফলাফলটা দেখো। তাহলে ফেনোটাইপ, জিনোটাইপ, ফিনোনুপাত আর হলো জিনোটাইপিক অনুপাত, ঠিক আছে? 4টে জিনিস আমি পরপর লিখলাম। ফিনোটাইপ 1 নম্বর কি লম্বা,
দুটো হয় ফেনোটাইপগত হবে। আর 2 নম্বর কি বেটে, লম্বার বেটে। লম্বার মধ্যে হবে জিনোটাইপগত হবে বিশুদ্ধ আর সংকর। বিশুদ্ধ বিশুদ্ধ কি বড়টি বড়টি, সেটা ক ভাগ আছে? 1 ভাগ। আর সংকর কি আছে? বড়টি ছোটটি, সেটা ক ভাগ পেয়েছি আমি? 1 ভাগ 2 ভাগ, 2 ভাগ পেলাম। তাহলে আলটিমেটলি এটা হলো জিন অনুপাত, সরি, আর এটা হবে ফিল অনুপাত। টুকুর হয়েছে, ঠিক আছে? জিন অনুপাত ফিল অনুপাত, তাই না? তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি ভাগ হলো? 3 ভাগ যে লম্বা। আর বেটে হলো বিশুদ্ধ বেটে, সেটা কি ছোটটি ছোটটি, তাই না? সেটা জিনোটাইপ কত হবে? 1, আর ফিনোটাইপ কত হবে? 1। তাহলে ফিনোটাইপ অনুপাত কি দেওয়া আছে? 3:1, আর জিনোটাইপ অনুপাত কি দেওয়া আছে? 1:2:1। বোঝা গেল? তাহলে অতএব ফিনোটাইপ অনুপাত সমান সমান 3:1, অতএব জিনোটাইপ অনুপাত 1:2:1। তো আজকের ক্লাস এসবি থাকলো, পরের ক্লাসে আমরা দ্বিসংকুর জনন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সবাই ভালো থাকবে, ভিডিওগুলো ফলো করবে, এই ভিডিওর উপর কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। না পারলে আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, ধন্যবাদ।